আগের পর্বের শেষে দেখেছিলাম এসুন আর গোয়ানসি তাদের শেষ সম্বল সেই বাড়িটাও বিক্রি করে দেয় গমিয়ং এর পড়ালেখার খরচ চালানোর জন্য। আর এপিসোড 9 এর শুরুতে দেখা যায় এসুন আর গোয়াং নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, হোক সেটা ভাড়ার বাসা কিংবা শ্বশুর বাড়ি। এই কথা শুনে গোয়ানসিকে একটু দুঃখ নিয়ে বলে, তুমি চাইলে কোনো বড়লোক ছেলেকে বিয়ে করতে পারতে। তোমার তো বই পড়া খুব ভালো লাগে, কবিতা লিখতেও ভালোবাসো, তুমি তো এমন একটা বাড়িতে থাকতে পারতে যেখানে এসবের কদর আছে। আর এখন আমার সঙ্গে এই ঝামেলায় পড়ে গেলে। এইসুন বলে, তুমি কি জানো, ডোডুনগিরি সব মেয়েরা আমাকে দেখে হিংসা করে, কারণ তাদের কারোরই এমন জামাই নেই যে তাদের এত ভালোভাবে খেয়াল রাখে। তোমার মতো স্বামী খুব কমই আছে যে নিজের স্ত্রীর ব্যাপারে এত ভাবে। তারপর কাজ সেরে যখন বাড়ি আসে তখন সে দেখে অন্যজন সেখানে নেই, কিন্তু দোকানের চেয়ারে ঘিরে ছোট ছোট বল কেটে চারদিকে বসানো। এই সিনে যাতে আরাম হয় অন্য সেই কথাটা চিন্তা করে এই কাজটা করেছে। কিছুক্ষণ পর গোয়ানসিকো সেখানে এসে হাজির হয়। সে আন্টিদের জন্য নতুন ঘন্টা আর এস্টুনের জন্য হিটার নিয়ে আসে, যাতে দোকানের বাইরে ঠান্ডার কষ্ট না হয়। সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলে আর সেই ছবি পাঠিয়ে দেয় গমিয়ংকে জাপানে। ছবিটা দেখে গমিয়ং খুব কষ্ট পায়, কারণ ছবিটাতে যে এই শুনে সেই ছোট্ট দোকানটাও দেখা যাচ্ছিল। গমিয়ং বুঝতে পারে আর কখনো আমার নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে মায়ের স্বপ্ন ভাঙতে দিব না। এরপর গল্প চলে যায় 1990 সালের দিকে। গমিয়ং তখন আবার সিউলে ফিরে এসেছে আর একটা নতুন জায়গায় উঠে গেছে। ওর বাড়িওয়ালা এসে বলে, আমি তোমাকে নিজের মেয়ের মতোই মনে করি, তাই বলছি এখানে কোনো বয়ফ্রেন্ড আনতে পারবে না, ধরা পড়লে সঙ্গে সঙ্গে বের করে দেব। আমার মেয়ে এমন কাজ করলে আমি তো তার পাই ভেঙে দিতাম। অন্যদিকে দেখা যায় উনিও নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় আর বাহিরে ডু নট ডিস্টার্বের একটা নোট লাগিয়ে রাখে। এইসুন সেটা দেখে সঙ্গে সঙ্গে গোয়াসিকে ফোন করে বলে, অনবিয়গের বন্ধু চুলাং হয়তো ওর ঘরেই লুকিয়ে আছে, যে বাড়ি থেকে পালিয়েছে। যদি জানতো ফেল করলে বাবা বকা দিবে তাহলে একটু হলেও পড়াশোনা করতো, এভাবে পালিয়ে এসে তো আরো বড় ভুল করে ফেলেছে। এবার তো নিশ্চিত তার বাবার হাতে মার খাবে। এরপর এইসুন 2 গ্লাস জুস নিয়ে উনমিয়ং এর ঘরে যায়। নরম গলায় জিজ্ঞেস করে, তুমি দরজাটা বন্ধ করে রেখেছিলে কেন? উনমিয়ং বলে, এইটা আবার কেমন কথা, আমার একটু প্রাইভেসি দরকার হয়, এটা আমারও ঘর, তাই প্লিজ এখন আমাকে একা থাকতে দাও। ওদিকে আমরা দেখতে পাই গমিংয়ের ঘরের দরজার লক নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে আর উপায় না পেয়ে একটা আলমারি টেনে এনে দরজার সামনে রাখে, যেন ভেতর থেকে কেউ ঢুকতে না পারে। ঠিক তখনই পাশের ঘর থেকে বাড়িওয়ালার মেয়ে বুসওয়ান আর তার বয়ফ্রেন্ড চুংসো নিজেদের মধ্যে কথা বলছিল, আর গমিয়ং সেই সব কথা শুনে ফেলে। তখনই হঠাৎ বাইরে বাড়িওয়ালা তার ছেলেকে নিয়ে এসে হাজির হয়। অন্যদিকে সেখান থেকে চুংসোকো আলমারি থেকে বের হয়ে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে আনতে গমিয়ং সাহায্য করে। গমিয়ং তখন ভয়েস ওভারে বলে, আমাদের প্রথম দেখাটা খুবই অদ্ভুত একটা সময় হয়েছিল। ওদিকে গোয়ানসি সেই মেয়েটাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি নিজের চুল নিজেই কেটেছো? এত অদ্ভুত লাগছে। পার্লারে যাওয়ার টাকা ছিল না, তুমি কি এতই গরিব? মেয়েটা ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি গরিব না, আমার বাবা আমার চুল কেটে দিয়েছে। ঠিক তখনই এইসুন ব্যাগটা দেখে মেয়েটাকে জিজ্ঞেস করে, এই ব্যাগে যে ইয়ং লেখা ওটার ফুল ফর্ম কি ইয়ং উনমিয়ং? মেয়েটা বলে হ্যাঁ। তখন এইসুন অবাক হয়ে বলে, কি ওর ভাইয়ের থেকেও ভালো। এইসুন তখন শান্তভাবে ইউনসুককে দেখে বলে, বাবা এইভাবে বাড়ি থেকে পালিয়ে আসা উচিত না, তোমার বাবা মা জানে তুমি এখানে এসেছো? ইয়নসুক বলে, না এখনো জানে না, আমি তো আজ সকালে ওর সঙ্গে পালিয়ে এসেছি। এইসুন তখন ওর নাম জিজ্ঞেস করে। ইয়নসুক নিজের পুরো নাম বলে, বো ইয়নসুক। তারপর বলে, এখন কি চিনতে পারলেন? এইসুন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি সানগিলের মেয়ে? এরপর দেখা যায় ইয়নসুককে নিতে সানগিল আর ইয়ংরাম চলে এসেছে, কিন্তু সানগিল বাড়ির ভেতরে আসে না। পরের দিন ইসুন 3জন আন্টির সঙ্গে ছিল, যেখানে জং আন্টি ওকে বলে, ভালোবাসা প্রেম এইসবও কিন্তু বংশ পরম্পরায় আসে, তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও কি কম ফুল ফুটাওনি? এইসুন হেসে বলে, আন্টি আমাকে নিয়ে মজা করো না। এর পরের দৃশ্যে দেখা যায় এক ছেলেকে বাস স্ট্যান্ডে পোস্টার লাগাতে, ওর পাশেই দাঁড়িয়েছিল গমিয়ং। ও তখন একটা পার্ট টাইম কাজ খুঁজছিল। সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, এই কাজ কি আমরা যখন খুশি করতে পারি, মানে ফ্রি টাইমে? তুমি কি পার্ট টাইম জব খুঁজছো? গমিয়ং হ্যাঁ বলে। এরপর দেখা যায় গমিয়ং সেই সিনেমা হলে টিকিট বিক্রির কাজ করছে, যেখানে চুনসুক কাজ করতো। সিনেমা হলে মালিক যখন চুনসুককে বকছে, কে বলছে হিরোইনের পোস্টারে ওকে পুরো পোশাকে দেখিয়েছে কেন, এখন তো মানুষ আসে ছোট জামা কাপড়ের হিরোইনকে দেখতে, তোমার এই ল্যান্ডস্কেপ ছবিগুলো কেউ দেখতে চায় না।
গমিয়ং পাশ থেকে সব শুনছিল। হঠাৎ হলে মালিকের নজর পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে। তখন সে বাইরে গিয়ে বলে, ও ম্যাডাম, ব্ল্যাক টিকিট বিক্রি করছেন নাকি? এখনই বন্ধ করুন, সিনেমা হলে হয়। তখন গমিয়ং বলে, তাহলে ওনারও কি কাজ থেকে বের করে দেয় না কেন? ওই মহিলা হেসে বলে, না, আমাদের ওনার খুব ভালো মানুষ আর জংসুককে খুব ভালোবাসে। ও জংসুককে বকাবকি করার পর আবার ভালোভাবে খাবার খাওয়ায়, কারণ উনি তখন নিজেই গিল্টি ফিল করে। তারপর সেই মহিলা গমিয়ংকে জিজ্ঞেস করে, তুমি ওকে কিভাবে চেনো? গমিয়ং বলে, কই না তো, আমি একবার হঠাৎ করে ওর সঙ্গে ধাক্কা খেয়েছি না, ব্যাস এতটুকুই। তখন সেই মহিলা হেসে চলে যেতে যেতে বলে, অনেক সময় এমন হঠাৎ ধাক্কা খাওয়া মনগুলো হঠাৎ ধাক্কা খেয়ে এক হয়ে যায়। এরপর গমিয়ং আবার টিকিট বিক্রি করতে থাকে। এমন সময় কাস্টমার এসে বলে, শুনুন, আমি গোস্ট মুভি দেখতে চাই না। গমিয়ং বলে, নেক্সট মুভিটা লেট নাইটে শুরু হবে। কাস্টমার তখন বলে, আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে? গমিয়ং একটু বিরক্ত হয়ে বলে, তুমি আসলে টিকিট কিনবে তো? আমরা একেবারে অদ্ভুত একটা সিচুয়েশনে প্রথম দেখা করেছিলাম। জংসুক দেখছিল গমিয়ং আর ইয়ংবং স্ক্রিনের পিছনের দিকে চলে যাচ্ছে। ওখানে গিয়ে ওরা একে অপরের রিং এক্সচেঞ্জ করে। আর ঠিক তখনই যখন ওরা একে অপরে চুমু খেতে যাচ্ছে, জংসুক হিংসে করে প্রদর্শন অন করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় ইয়ংবং গমিয়ংকে ওর বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে। চলতে চলতে রাস্তা দেখে ইয়ংবং বলে, গমিয়ং, তুমি এখানে থাকো, এই জায়গাটা তো খুবই বিপজ্জনক। এখানে একটা একা মেয়ে থাকা ঠিক না, এখন তো আমি রাতে ঘুমাতেই পারবো না। ঠিক তখনই দেখা যায় গমিয়ং তখন রেগে গিয়ে বলে, সমস্যা সিওলে না, সমস্যা তো তোমার ভেতরে। তুমি বাড়ি যাও, আমার সঙ্গে আসার দরকার নেই। আর এক কাজ করো, আমেরিকা ফিরে যাও। এই বলে গমিয়ং চলে যেতে থাকে। ইয়ংবং তখন ওর পিছনে পেছনে আসছিল। গমিয়ং তখন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রাগে বলে, আমার পিছনে আসবে না। এই দৃশ্য দূর থেকে দেখে জংসুক হালকা হেসে ফেলে। পরদিন থিয়েটারের ওনার সবার জন্য খাবার নিয়ে আসে। তখন জংসুক ছিল না, তাই গমিয়ং ওর খাবারটা নিয়ে বেসমেন্টে চলে যায়, যেখানে সে কাজ করে। কিন্তু বেসমেন্টেও তখন জংসুক ছিল না। তখন গমিয়ং জংসুকের আঁকা ছবি আর তার জিনিসপত্র দেখতে থাকে। ওর জন্য এরা খাবারটা একটা টেবিলের উপর রেখে দেয়। তারপর ওখানেই থাকা একটা বই খুলে সে পড়তে থাকে। ঠিক তখনই বেসমেন্টে ঢুকে পড়ে বুস। ও সিনেমা দেখবে না, কারণ ওটার অনেক খরচ, ঘুরতেও কোথাও যাও না, একটা প্ল্যানও করতে পারি না টাকার জন্য, তোমার পকেট তো সবসময় খালি থাকে। তারপর বলে, আমরা 3 বছর ধরে ডেট করছি, একবার ভালো কোনো রেস্টুরেন্টে যাইনি, সবসময় শুধু রাস্তার নুডলসই খেয়েছি। তোমার এই প্রফেশন ছেড়ে এক কাজ করো, সরাসরি ভিখারিই হয়ে যাও। জংসুক তখন হালকা গলায় বলে, আর কতবার এখানে আসবে, আর কতবার এরকমই বলে চলে যাবে? আমি জানি তুমি কয়েকদিন পর বিয়ে করতে যাচ্ছ, তার আগে এইসব ড্রামা করার কি দরকার? চলে যাও এখান থেকে। বুসান বলে, তুমি তাহলে আমার সঙ্গে ব্রেকআপ করছো? জংসুক বলে, হ্যাঁ, আমি আর পারছি না এসব কথা নিতে। তুমি আমার গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও সবসময় ব্লাইন্ড ডেটে যাও, এখন অনেক হয়েছে, তুমি আমাকে বারবার অপমান করেছো। আমি চুপ করেছিলাম মানে এই না যে তুমি সেই সুযোগে যা খুশি তাই করবে, আর তাছাড়া এখন আমি তোমাকে পছন্দই করি না। বুসান তখন রেগে গিয়ে বলে, তুমি কাউকে পেয়েছো তাই না? তাই এত সাহস করে এইসব কথা বলছো, আগে তো কখনো এইসব কথা বলতে শুনিনি। এই সময় হঠাৎ পাশে রাখা টেলিফোনটা বাজতে থাকে। গমিয়ং তাড়াতাড়ি করে সেই রিসিভারটা তুলে আবার রেখে দেয়। বুসান তখন বলে, আমি একদম শিওর তুমি কাউকে পেয়েছো, তাই এত সাহস নিয়ে আজ এইসব কথা বলছো। টেলিফোন আবার বাজতে শুরু করে। বুসান এবার রেগে গিয়ে বলে, ফোন ধরছো না কেন? নিশ্চয়ই মেয়েটার ফোন। এই বলে সে পর্দা সরিয়ে দেয় আর দেখে গমিয়ং ফোন নামিয়ে রাখছে। গমিয়ং একটু অপ্রস্তুত হয়ে বলে, আমি তো শুধু তোমার জন্য খাবার এনেছিলাম, ওনার পাঠিয়েছিল। জানি না কিভাবে সবাই আমরা এমন একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেলাম, আর তুমি যা ভাবছো তা আসলে একদমই না। তখন বুসান রেগে গিয়ে বলে, তুমি কাকে বোকা বানাচ্ছ? তোমার পড়া ওই ব্যাচটা দেখে আমি সব বুঝে গেছি। এই ছেলেটা তোমাকে এখানে চাকরি দিয়েছে, থিয়েটারে তুমি ওর সঙ্গে প্রেম চালাচ্ছ, আর এখন তো ওর জন্য খাবারও এনেছো। গমিয়ন তখন জংসুককে বলে, তুমি কিছু বলছো না কেন? ওকে বোঝাও যে আমাদের মধ্যে কিছুই নেই। বুসান তখন বলে, তুমি একটা বড় নাটকবাজ, তোমার নিজের অবস্থানটা চিনিয়ে চলা উচিত ছিল। তখন জংসুক হঠাৎ গম্ভীর হয়ে বলে, তুমি হাই স্কুল ড্রপ আউট, আর ও সিওর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাই ওকে ওর অবস্থান চিনাতে এসো না, তোমারই বরং নিজের জায়গায় থাকা উচিত। এই কথা শুনে বুসান আর গমিয়ং দুজনই পুরো অবাক হয়ে যায়। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। এপিসোড 10-এর শুরুতে আমরা সানগিলকে দেখি, সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। সে রেগে গিয়ে তার বউকে বকছে, সারাদিন ফ্রিতে খায় আর মেয়েটাকে একদম খারাপ বানিয়ে ফেলেছে।
এই সময় সাঙ্গিরের ছেলে ও সিং দাঁড়িয়ে আসে। সে বলে, আপনি মাকে নিয়ে এভাবে চিৎকার করছেন কেন? সাঙ্গির চিৎকার করে বলে, তুমি আমার ছেলে না ওর ছেলে? আসলে ও সিয়াং ছিল তার প্রথম ঘরের সন্তান। তখন ও সিয়াং বলে, আপনি তো আমার কোনো স্পোর্টস ডেতে কোনোদিন আসেননি, সবসময় বলতেন ব্যস্ত, কিন্তু আসলে তো অন্য মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতেন সেই সময়। সাঙ্গির বলে, হ্যাঁ তো কি হয়েছে, আমি চাইলে অন্য কাউকে বিয়েও করতে পারি। ও সিয়াং তখন বলে, তবুও আমি মায়ের সঙ্গেই থাকবো। এই কথা শুনে ইয়ংরান তাকে চুপ করিয়ে রুমে পাঠিয়ে দেয়। ও সিয়াং রুমের ভেতর যাওয়ার সময় বলে, মা তুমি ওকে কেন ছেড়ে দিচ্ছ না? এই বলে সে রুমে ঢুকে পড়ে। রুমে গিয়ে সে ইউনসুকের দিকে তাকায় আর বলে, তুই তো একদম গেছো একটা টিকটিকির মতো দেখাচ্ছিস, আর তোর আবার বয়ফ্রেন্ডও আছে। ওয়ালে লাগানো একটা সেলিব্রিটির ছবির দিকে তাকিয়ে বলে, এই মতো দেখতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ইউনসুক আর উনমিয়ং সমুদ্রের ধারে বসে কান্না করছে। উনসিউক কাঁদতে কাঁদতে বলে, তুমি তাহলে আমার সাথে ব্রেকআপ করে দিচ্ছ? উনমিয়ং বলে, তুমি আর কারোর সঙ্গে ঝগড়া করো না, কারণ তোমাকে বাঁচাতে আমি আর আসতে পারবো না। এই কথা বলেই সে চলে যেতে চায়। ইউনসুক তাকে থামিয়ে বলে, এতটুকু মার খেয়ে ভয় পেয়ে গেছো? উনমিয়ং তখন বলে, আমি যেখানেই যাই সেখানে তোমার ভাইয়ের কেউ না কেউ থাকে। সেদিন বাসে উঠেছিলাম, ড্রাইভারও নাকি ওর বন্ধু। সে বলে, তোর লাইফের শেষ স্টপে নামিয়ে দেব। এইভাবে চললে তো আমি টিনেজেই মরে যাব। ইউনসুক তখন বলে, আমার বাবা আমায় হুমকি দিয়েছে, তোমার সঙ্গে দেখা করলে আমাকে ন্যায় করে দিবে। অনিয়ং কাঁদতে কাঁদতে বলে, তাহলে তো সবাই তোমাকে টাকলো টাকলো বলে চাটাবে। ইউনসুক বলে, চলো না পালিয়ে যাই, তোমার কি সাহস নেই? অনমিয়ং বলে, সাহসই তো নেই। তারপর সে ইউনসুককে আবার জড়িয়ে ধরে। এইসব জংজা আর ইয়াংই দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। অন্যদিকে গমিয়ং ইয়ংবং এর বাসায় যায়। সেখানে আগে থেকে ইয়ংবং এর মা ছিলেন। তিনি গমিয়ং এর হাতে বাড়ির চাবি দেখে জিজ্ঞেস করেন, তুমি কি এখানে প্রায় আসো? কিছুক্ষণ পর ইয়ংবং ও বাসায় চলে আসে। ইয়ংবং তাদের দুইজনকে একসাথে দেখে খুব খুশি হয়। তারপর তিনজন একসাথে বসে খেতে থাকে। গমিয়ং তখন ইয়ংবং এর মায়ের বানানো কিমচির অনেক প্রশংসা করে বলে, এই কিমচিটা তো একেবারে দারুণ, সিলে তো ভালো কিমচি পাওয়াই যায় না। ইয়ংবং এর মা বলে, এটা আমি বাড়ি থেকে আনিয়েছি। তখন গমিয়ং আবার বলে, অনেকদিন পর বাড়ির খাবার খেলাম, কতদিন হয়ে গেল, মনে হচ্ছে খেতেই থাকি। ইয়ংবং এর মা তখন ওকে থামিয়ে দেয় আর বলে, মেয়েদের একটু কন্ট্রোলে খাওয়া উচিত। এই কথা শুনে গমিয়ং একটু অস্বস্তিতে পড়ে যায়। এরপর উনি জিজ্ঞেস করেন, তোমার বাবা মা জানে তুমি এখানে আসো? ইয়ংবং বলে, গমিয়ং আজই প্রথম এসেছে, আমার জন্মদিন ছিল তো তাই। তার মা সঙ্গে সঙ্গে ওকে চুপ করিয়ে দেয় আর গমিয়ংয়ের দিকে তাকিয়ে বলে, এই বাড়িটা আমার, আমি আমার ছেলেকে এখানে থাকতে দিয়েছি, আর তোমাকে আমি এই বাড়িতে দেখতে চাই না। সে আরো অনেক কিছু বলে গমিয়ংকে অপমান করে। এরপর দেখা যায় গমিয়ং রাগে বেরিয়ে যাচ্ছে আর ইয়ংবং তার পিছনে দৌড়াচ্ছে। গমিয়ং রাগে বলে, তোমার বাবা মা যেমন তোমাকে ভালোবাসে, আমার প্যারেন্টসও তেমনই আমাকে খুব ভালোবাসে। আমি এমন একজন মানুষকে খুশি করার চেষ্টা করছিলাম যে আমাকে কখনোই পছন্দ করবে না। কিছুক্ষণ পর দেখা যায় তারা গাড়িতে বসে আছে। তার মানে যেই লাউ সেই কদু, ইয়ংবং গমিয়ংকে মানিয়ে নিয়েছে। ইয়ংবং বলে, তুমি এত খেতে গেলে কেন? গমিয়ং কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু তোমার মাকে ইমপ্রেস করতে চাইছি, কিন্তু উনি তো তোমাকে একদমই শেয়ার করতে চান না। তোমাকে ঠিক করতেই হবে, ভালো ছেলে হতে চাও নাকি ভালো হাজবেন্ড? ইয়ংবং বলে, আমি কিভাবে একজনকে বেছে নিতে পারি? এরপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়। আমরা দেখি গমিয়ং সেই থিয়েটারের ম্যানেজার লেডির সঙ্গে কথা বলছে। ওই লেডি বলে, আমাদের পিকাসো তো পুরো বদলে গেছে। তারা জংসুপের কথা বলছিল। জংসুপের আঁকা একটা পেইন্টিং এর প্রশংসা করছিল, কিন্তু জংসুপ তেমন একটা খুশি লাগছিল না। লেডি তখন বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে দেখে বলে, এই মহিলাটা সবসময় কিভাবে জেনে যায় যে থিয়েটারে একটা নতুন মুভি এসেছে? গমিয়ং বলে, আমি তো ওকে কখনো টিকিট দেইনি, তাহলে কে দেয়? কিছুক্ষণ পর গমিয়ং যখন গার্বেজ ফিল্ডে বাইরে যায়, সে ওই মহিলাকে দেখে, যে তখন বলছিল, এই পেইন্টিংটা কত সুন্দর, তাহলে সবাই এই পোস্টারটা তো খেয়াল করে না কেন? বেচারা আর্টিস্ট কত কষ্ট করে এই ছবিটা এঁকেছে। ঠিক তখনই থিয়েটারের ওনার এসে ব্ল্যাকে টিকিট বিক্রি করা লোকদের তাড়িয়ে দিচ্ছিল। থিয়েটারের ওনার মনে করছিল এই মহিলাটাও হয়তো ব্ল্যাকে টিকিট বিক্রি করতে এখানে আসে। তখন সেই মহিলাটা বলছিল, ওর এমন কেন মনে হয় যে আমি সবসময় ব্ল্যাকে টিকিট বিক্রি করতে এখানে আসি? গমিয়ং সব দেখে। কিছুক্ষণ পর সে ওই মহিলাকে ভিতরে নিয়ে গিয়ে ফ্রিতে টিকিট দেয়। ওই মহিলা বলে, তুমি এভাবে কাউকে ফ্রিতে টিকিট দিও না। গমিয়ং বলে, আমাদের ওনার ফ্যামিলি মেম্বারদের টিকিট ফ্রিতে দেয়। তখন বোঝা যায় এই মহিলাটা আসলে জংসুপের মা। তিনি বলেন, তুমি আমার ছেলেকে বলো না যে আমি এখানে তার ছবি দেখতে আসি। সে সকালে তাড়াতাড়ি বের হয় আর রাতে দেরিতে ফেরে। আমি ওর আঁকা ছবি দেখতে খুব পছন্দ করি। ঠিক তখনই ওনার এসে আরো মুভির টিকিট ফ্রিতে দিয়ে দেয়।
অন্যদিকে আমরা দেখি এসুনকে। চংসু আন্টি তাকে ইয়ং বোনের মা বলে ডাকতে থাকে, কিন্তু এসুন বলে ওই অকর্মার মা বলে আমাকে ডেকো না। তখন চংসু আন্টি বলে তাহলে কি গমিয়ং এর মা বলে ডাকবো? এসুন বলে ওর কথা আর বলো না, ও তো একটা কল পর্যন্ত করে না, কল করতে আর কত সময় লাগে। ইয়াংমি আন্টি বলে ও এখন প্রেমে আছে, বড় হলে বাচ্চারা তো পাখির মতো উড়ে যায়। এরপর আমরা দেখি চুংসুকের মা এটা থিয়েটারে বসে মুভি দেখছেন। চুংসুক আর গমিয়ং ওখানে আছে। চুংসুক গমিয়ংকে বলে তোমাকে ধন্যবাদ। গমিয়ং বলে আমি নিজে টাকা দিয়ে তো কিছু করিনি। চুংসুক বলে আমার মা মাঝে মাঝে টিভিতে মুভি দেখেন, কিন্তু থিয়েটারে এসে এই প্রথম দেখা। আমি নিজের জীবনে এত ব্যস্ত ছিলাম যে মায়ের দিকে খেয়ালই দেয়নি। কিছুক্ষণ পর দেখা যায় চুংসুক আর তার মা বাড়ি ফিরছে। গমিয়ং তাদের পিছন। চংসুক তার মাকে জিজ্ঞেস করে মা তুমি মিস গমিয়ংকে কি দিতে চাও, আমি দিয়ে দেই। এরপর আমরা দেখি চংসুকের মার একটা বুক স্টোর আছে। তিনি গমিয়ংকে বলেন আমি শুনেছি তুমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো, তুমি গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত আমি তোমাকে হেল্প করব। উনি গমিয়ংকে বই ফ্রিতে দিয়ে দেন, কিন্তু গমিয়ং শুরুর দিকে এই বইগুলো নিতেই চায় না। কিন্তু উনি বলে আজ তুমি আমাকে অনেক বড় একটা খুশি দিয়েছো, এই দিন আমি কোনোদিন ভুলতে পারবো না। এটা শুনে গমিয়ং শেষমেশ রাজি হয়ে যায়। চংসুক বলে মা থাকো তো, ও এত ভারী বক্স তুলতে পারবে না। তার মা বলে ও না, তুই তো তুলবি, তুই তো ওদিকেই থাকিস। এরপর আমরা দেখি চংসুক আর গমিয়ং একসাথে নুডলস খাচ্ছে। গমিয়ং বলে এই নুডলস খাওয়ানোর বদলে তুমি আমার একটা হেল্প করো। সেদিনই সেই ঘটনার পর থেকে তোমার গার্লফ্রেন্ড প্রতিদিন আমার জুতোর উপর বারবার কিক মারে। চংসুক বলে সে জানে ভালোভাবেই যে আমাদের মধ্যে কোনো সুখ নেই, ও শুধু এইসব কাজ করে নিজের গিলটা কমাচ্ছে যাতে আরামে কাউকে বিয়ে করতে পারে। গমিয়ং বলে তোমার গার্লফ্রেন্ডের কি অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, তোমার কিছু যায় আসে না তাতে। চংসুক একটু হালকা হেসে বলে ছেলেটা একটা নুডলস শপের ওনার, অনেক টাকা আছে তার, কিন্তু এখনো পর্যন্ত সে তাকে হ্যাঁ বলেনি। গমিয়ং বলে যদি কেউ পিকাসোর মতো কাউকে ছেড়ে একটা নুডলসওয়ালাকে বিয়ে করতে চায় তাহলে তো এটাতে তারই লস। একটা কাজ করো, তুমি ওর ফ্যামিলির সঙ্গে সরাসরি গিয়ে কথা বলো, চেষ্টা করো যাতে পরে আফসোস করতে না হয়। চংসুক বলে তুমি আমাকে চেনো না, তাই আমার পক্ষ নিও না, তুমি ভালো বলেই সবাইকে ভালো মনে হয় তোমার। গমিয়ং বলে সবসময় মানুষকে জানতে পুরো জীবন লাগে না। এরপর সিন শিফট হয়। এইসুন এখন ওর মামার বাড়িতে। ওরা এইসুনের বাবার মৃত্যুবার্ষিকীর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এইসুনের মাসি জিজ্ঞেস করে তোমার আবার কোনো খারাপ স্বপ্ন আসছে না তো? ওর মামা বলে ডেট অ্যানিভার্সারি আসছে তো তাই ভয় করছে। ভুলে গেছো ওই দিনই তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এইসুন বলে আজও ওই দিনটা আমার একদম স্পষ্ট মনে আছে, মনে হয় যেন গতকালই ঘটেছে। এরপর সিন যায় পাস্টে। দেখায় এইসুন আর ওর কাজিন পাহাড়ে কাঠ কোড়াতে গিয়েছিল। ফিরে আসার সময় ওরা একটা কালো ড্রাগন ফ্লাই দেখে। এইসুন বলে এই কালো ড্রাগন ফ্লাই অন্য ফ্লাইতে চোখে পড়ে না, ওদের কাছে এটা গ্রিম রিপারের মতো। আমি যদি একে ধরতে পারি তাহলে আর বাকি ফ্লাইদের মরতে হবে না। এই বলে ও ড্রাগন ফ্লাইটার পিছনে দৌড়াতে থাকে। ওর কাজিন বলে চলো ফিরে যাই, কিন্তু এইসুন একা একা অনেক দূর চলে আসে। সেখানে ও এক লেডিকে দেখে। ওই লেডি ওকে ইশারায় কাছে ডাকে আর কিছু টাকা দিয়ে বলে আমাকে বাস ধরতে হবে, কিন্তু আমার পায়ের সমস্যা আছে, তুমি ওই দোকান থেকে ভাঙতি এনে দিতে পারবে? এইসুন ভাঙতি এনে দেয়। তখন লেডি আর একটা কয়েন ওকে দিয়ে আর বলে তুমি আমাকে সাহায্য করেছো, এটা তার জন্য। তারপর সে আবার কিছু টাকা দেয়, একটা লোকের লোকেশন দেয় আর বলে ও থেকে ভাঙতি এনে দাও। এইসুন আবার রওনা হয় ওই লোকের খোঁজে। এইসুন ওই লোকটার কাছে পৌঁছাতেই আর ঠিক তখনই এইসুনের মা সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? এইসুন তাকে সব খুলে বলে। তার মাকে সে লেডির কাছে নিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে লেডি তো নেই। মা জিজ্ঞেস করে তুমি কি ওর মুখ দেখেছো? এইসুন বলে হ্যাঁ, ওর হাতে অনেক দাগ ছিল। এইসুনের মা টাকাগুলো নিয়ে সেখানে রেখে দেয়। এইসুনের মা বুঝতে পেরেছিল সেই লোকটা একটা কিডন্যাপার ছিল, আর এভাবেই তারা ছোট বাচ্চাদের কিডন্যাপ করে বিক্রি করে দেয়, তারপর তাদের দিয়ে দিনমজুরি করে টাকা ইনকাম করে। এইসব জিনিস বুঝতে পেরে এইসুনের মা অনেক ডিস্টার্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না সে যদি এক মুহূর্ত লেট করতো তাহলে আজকে এইসুন আর এখানে থাকতো না। তাই সে ঠিক করে কার এত বড় সাহস যে তার কলিজার টুকরো মেয়েকে কিডন্যাপ করতে চেয়েছিল। আর সে যেহেতু একবার এইসুনের উপর নজর দিয়েছে তাই সে আবারও চেষ্টা করবে একই কাজ করার। এরপর সিন কাট হয়। এইসুনের মা আর জগ আন্টি একসাথে মাছ বিক্রি করছে। মা প্রতিটা কাস্টমারের হাত দেখছে বিক্রি করার সময়। জগ আন্টি মজা করে বলে তুমি তো আজ সব কাস্টমারদের হাত ধরে ধরে তাদের ভাগিয়ে দিচ্ছ। ঠিক তখনই সেই লেডি আবার আসে, সাথে একটা লোকও আসে। লোকটা লেডিকে জিজ্ঞেস করে তুমি সবসময় ছোট ছোট বাচ্চাকেই কেন খোঁজো? লেডি বলে কারণ ছোটরা তো প্রতিবাদ করে না, তাদের দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়।
এইসুনের মা লেডির হাত ধরে দেখে নেয় আর তখনই বুঝে যায় এটাই সেই লেডি। তারপর সে লেডিকে ধরে মারতে শুরু করে, জং আন্টির সঙ্গে জোর দেয়। এরপর বর্তমান সময়ে এইসুনের মামা বলে, এই ঘটনাগুলো তোমার বাবার মৃত্যুর দিনেই ঘটেছিল। তোমার মা সবসময় বলতো তোমার বাবাই তোমাকে সেভ করেছিল। বাবা মারা তো এমনই হয়, সবসময় বাচ্চাদের রক্ষা করে। সেদিন তোমার মা সেখানে গিয়েছিল তোমার বাবার ইশারাতে। এরপর দেখি এইসুন গমিয়ংকে ফোন করে। গমিয়ং জিজ্ঞেস করে, আপনি আবার স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে? এইসুন বলে, ওসব ছাড়ো, তুমি দেরি করে বাড়ি থেকো না, অচেনা কারো বাসায় গিয়েও থেকো না। আর এটা বলো, কোনো ছেলের সাথে কিছু চলছে না তো? তোমার ভাইয়ের মতো আমাদেরকে নিরাশা করো না, আমরা কিন্তু তোমাকে নিয়ে অনেক আশা রাখি। গমিয়ং বলে, সব আশা আমার উপর কেন চাপিয়ে দেন? আপনার নিজের তো কোনো লাইফই নেই। এইসুন রেগে গিয়ে ফোন কেটে দেয়। ঠিক তখন গোয়ানসি এসে এইসুনকে একটা ডোর লক দিয়ে বলে, তুমি যখনই গমিয়ং এর বাসায় যাবে তখন এটা ওকে দিয়ে দিও। কিন্তু এইসুন তখন রেগে ছিল, তাই সে গোয়ানসিকে বলে তার যদি লাগানোরই হয় তাহলে সে নিজেই লাগিয়ে নিবে, ও তো সবকিছুই জানে। এই বলে সে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। গোয়ানসিকো তাকে জিজ্ঞেস করে, তোমার কি খারাপ স্বপ্ন আসছে? বলো না কি স্বপ্ন দেখেছো? এইসুন কিছু না বলে ঘুমিয়ে পড়ে। রাতের মধ্যে এইসুন আবার সেই দিনের স্বপ্ন দেখে যেদিন ডংমিয়ং মারা গেছিল। স্বপ্নে দেখে সে গমিয়ংয়ের কাছে যাচ্ছিল, হঠাৎ থেমে যায় আর বাড়ি ফিরে আসে। ঘরে এসে ডমিয়ংকে চামচ হাতে দেখে বলে, বাবা আমি এখন তোমার বোনকে আনতে যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো আর প্রতিদিন তোমাকে ক্যান্ডি দিব। এই স্বপ্ন দেখে কেনই জানি ভোর হতে এসে দৌড়ে চলে যায় গমিয়ংয়ের বাড়িতে। তার মনে কিছু একটা টান লেগেছে। দরজা খুলেই দেখে রুমের ভেতর কার্বন মনোক্সাইডে ভরে গেছে। বাসার মধ্যে গ্যাসের লাইন ফেটে গিয়েছিল আর সেখানে এক ছিদ্র দিয়ে এই গ্যাস ভিতরে ঢুকেছে। এসুন তার মেয়ের অবস্থা দেখে জোরে জোরে চিৎকার করে হেল্প চাইতে থাকে। তারপর পাশের ল্যান্ডলর্ডের গেট দিয়ে ঢুকে অ্যাম্বুলেন্সে ফোন করে। তারা জানায় তারা এখানে ঢুকতে পারবে না, সিঁড়ি বেয়ে উঠতে হবে। সেই সময় কাকতালীয়ভাবে জংসুপু সেখানেই ছিল। বুসং এর সাথে তার বিয়ের কথা বলতে সে এখানে এসেছিল। গমিয়ং এর খবর শুনে জংসুপোকে নিজের পিঠে তুলে নেয় আর নিচে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যায়। এরপর দৃশ্য যায় 1970 সালে। দেখায় না জানি কতবার এইসুন আর গমিয়ংকে এভাবেই সবসময় প্রোটেক্ট করে গিয়েছে। ভাবছিল আমি অনেকদিন যাবত এই স্বপ্নটা দেখছিলাম, যদি কোনো কিছু না ভেবে আগেই চলে আসতাম আর যদি তার পাশে থাকতাম তাহলে আমার মেয়েটার সাথে এমন কিছুই হতো না। গমিয়ং ভয়েস ওভারে বলছিল, সেদিন আমি বুঝতে পেরেছি বাবা মারা বাচ্চাদের নিয়ে শুধু শুধু চিন্তা করে না, পৃথিবীতে তারাই একমাত্র ব্যক্তি যারা তাদের বাচ্চাদের আসন্ন বিপদ আগে থেকেই বুঝে ফেলে। কিন্তু আমরা তাদের বাচ্চারা সবসময় তাদের এইসব অতিরিক্ত চিন্তা দেখে বিরক্ত হই, তাদেরকে কত কথাই না শোনাই। আর গমিয়ং এর এই কথাগুলোর মধ্যে দিয়ে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।